দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতে জানাবো শিরোনামগুলো। অঝোর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থাকে দুষছেন বাসিন্দারা। ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল নগরবাসী। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। আমাদের কোনো গাড়ি চলে না, শেওড়াপাড়া, মিরপুর 10 নম্বর সব বন্ধ। বন্যায় কক্সবাজারে মানবিক বিপর্যয়, লাখ লাখ মানুষ পানিবন্দী। 5 দিন ধরে ঘরবন্দি চট্টগ্রামের বাঁশখালীর হাজার হাজার পরিবার। বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কালকে একটু কমছে, এখন আবার আজকে আবার ডুবতেছে। বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের আরও বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি। উপকূলীয় এলাকায় জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা। মুজিব বর্ষ পালনে 2020 সালে প্রায় 983 কোটি টাকা খরচ করেছে সরকার, সংসদে জানালেন অর্থমন্ত্রী। একই বছর শেখ হাসিনার খাবার খরচ 35 কোটি টাকা। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। সংসদ চত্বরেই সমাহিত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। 2 দফা জানা যায় রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। রাত থেকে টানা বৃষ্টিতে অনেকটা স্থবির হয়ে পড়েছে গোটা রাজধানী। গুরুত্বপূর্ণ প্রায় সড়কেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বনানী বিমানবন্দর সড়ক, বিজয় সরণি, ধানমন্ডি 27 নম্বর, নিউ মার্কেট এবং মিরপুরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। কর্মদিবসে ঘর থেকে যারা বের হয়েছেন তারাই পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টি মাথায় নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হলেও নগরবাসী পড়েন ভয়াবহ যানজটে। জলজট আর যানজটে ঠায় দাঁড়িয়ে থাকে যানবাহনও। সময়ের স্বস্তির বৃষ্টি এখন আতঙ্কের নাম। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। বাড়ি থেকে বের হয়ে জলাবদ্ধতার কবলে পড়েন নগরবাসী। বৃষ্টি মাথায় নিয়েই দিনের শুরু। অফিসগামী মানুষ কিংবা স্কুল কলেজ শিক্ষার্থী ভোগান্তি থেকে বাদ যায়নি কেউই। গণপরিবহনের সংকট ও জলজট দুর্ভোগ বাড়ায় কয়েক গুণ। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে থাকে পরিবহনগুলো। অনেকেই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি গন্তব্যে। পানি অনেক অবস্থা খারাপ এলাকার। এই অবস্থায় কোনো কাজকর্ম করা যাচ্ছে না। অভিজাত এলাকা বনানীও ভেসেছে আষাঢ়ের বর্ষায়। চারিদিকে শুধু থই থই পানি। এর মাঝে গন্তব্যে ছুটে চলার তাড়া, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যানজট। বৃষ্টি হলে শান্তিনগরের শান্তি যেন উধাও হয়ে যায়। জলাবদ্ধতাকে নিজেদের নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন এখানকার বাসিন্দারা। মালিবাগের কোমর পানি ভুগিয়েছে জরুরি কাজে বের হওয়া মানুষকেও। মন্ত্রী এমপিরাও বাদ যাননি জলজটের দুর্ভোগ থেকে। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জমে থাকা পানি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। যেটা একটা ক্যাপিটাল সিটি আমাদের, সেখানে এখনো পানি জমে। ড্রেনেজগুলো নিয়মিত ক্লিয়ার করে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, এবং ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভিতরে পানি ইন করছে, এখন ইঞ্জিলে মানাবাড়ি আমি রিস্ক নিই না, সামনে যাই না আর কি। চ্যালেঞ্জার পাইপে পানি বিতে ঢুকে থাকার কারণে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তো এই জন্য আর গাড়ি এখন স্টার্ট নিতেছে না। টানা বৃষ্টিতে ডুবেছে নগরীর প্রাণকেন্দ্র নিউ মার্কেটও। বৈরী আবহাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ধানমন্ডি, খিলক্ষেত, মহাখালীও ভেসেছে বৃষ্টির পানিতে। প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী জানে না এ থেকে পরিত্রাণ মিলবে কবে। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমন ভোগান্তি। যদিও সিটি কর্পোরেশনের দাবি, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করলে এবং নগরবাসীর মাঝে সচেতনতা তৈরি হলে ভোগান্তি অনেকটাই কমে আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে দিনভর বিরামহীন বৃষ্টিতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।
তারা বলছেন বর্ষা মৌসুমে বৃষ্টি জলাবদ্ধতা অনেকটা নিয়মিত ব্যাপার, কিন্তু নালা ড্রেনেজ সচল রাখতে আগাম উদ্যোগ না থাকায় ক্ষোভ জানিয়েছেন তারা। এদিকে আবহাওয়া নিয়েই স্বস্তির খবর। সংশ্লিষ্টরা জানিয়েছেন ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন। ঢাকাসহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। গতরাত থেকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, আর তাতেই তলিয়েছে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়ার সড়ক অলিগলি। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা, বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। আমার জীবনে আমি এই পানি দেখে না। এখানে টাঙ্কি টুকির ব্যাগটি তলায় সব তলায় গেছে, মাল সামানা সব তলা গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের কোনো গাড়ি চলে না, শেওড়াপাড়া মিরপুর 10 নম্বর সব বন্ধ। রাজধানীর বেশিরভাগ সড়কই জলাবদ্ধতা, যানবাহনে ধীরগতি। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। বিকল্প ভ্যান রিকশায় পারাপার হলেও ক্লাস পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা। তবে কিছু কিছু স্কুলে স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার 2টা ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। 10 নম্বর থেকে কষ্ট করে গিয়েছিলাম, তো আসার সময় ভ্যানে আসছে। পরীক্ষা তো গভর্নমেন্ট স্কুলে তো পিছানোর আমাদের কোনো এখতিয়ার নাই। কি যে অবস্থা! আমাদের সকাল 9টায় ডিউটিতে যাওয়ার কথা, কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। চাকরি তো আর বস্তু আর বুঝবে না, সেটা আমাদের কষ্টের বিষয়টা। আমরা অটো চালাই, আমরা ভ্যান নিয়ে নামছি। আপনার হচ্ছে যে যারা অফিসে যাওয়া করে ওনাদেরকে মনে করেন যে ভ্যানে নিয়ে আসে। অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, এখন হাফ প্যান্ট পরে যাচ্ছি অফিসে, কি আর করা। বৃষ্টি জলাবদ্ধতায় জনদুর্ভোগ অনেকটা নিয়মিত ব্যাপার, তাই নালা ড্রেনেজ সচল রাখতে আগাম কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। 10 নম্বর গেছিলাম, 10 নম্বর থেকে এখন আইলাম কোমর পর্যন্ত পানি। আমার মানে দাঁড়িয়ে আইতে আছে আস্তে আস্তে। 2 ঘন্টা ধরে এখানে জ্যামে বসে আছি। এখন উত্তরা যাব, ওখানে এখন জ্যাম, এখন যেতে পারতেছি না। এদিকে স্বস্তি নেই আবহাওয়ার খবরেও। ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন, তাই ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত কিন্তু জারি করা হয়েছে। এবং এই বর্তমান যে অবস্থাটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু আরও, আমরা আশা করছি আরও 48 ঘন্টা বৃষ্টিপাতের থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাসেই ঘনীভূত হতে পারে আরেকটি লঘুচাপ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত কক্সবাজারে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। প্রত্যন্ত অঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও তলিয়ে আছে পানির নিচে। মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছেন ভুক্তভোগীরা। যতদূর চোখ যায় থই থই পানি। 5 দিন ধরে কক্সবাজারের পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের চিত্র এমন। পানিবন্দী 1.5 লাখ মানুষ, জ্বলছে না চুলা, বিচ্ছিন্ন অনেক এলাকার যোগাযোগ। দেখা দিয়েছে মানবিক সংকট। ডুবি গিয়ে বারা ধান্য বাড়ি চোলা তোলা ডুবি গিয়ে অবস্থা আল্লাহ দিলে পানি একেল গর্ব তোর 4 ইঞ্চি 5 ইঞ্চি তারপরে এর নিচে উড়ান গর্ব রাস্তা তৈরি আর বাদে গুদাঙ্গা বাজে বাগিয়ে গুদাঙ্গার বাগিয়ে বাজে বাজে। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে চলছে হাহাকার। প্রান্তিক পর্যায়ের মানুষের অভিযোগ, এখনো পৌঁছেনি সরকারি কোনো ত্রাণ সহায়তা। আমার গ্রামে অঞ্চলে এ পর্যন্ত পানি, আমাদের ওখানে ত্রাণ আজকে অলরেডি ত্রাণ আসছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসে নাই। কোনো ত্রাণ নিয়ে কেউ আসছে এরকম দেখি নাই, সবার ঘর বাড়ি ডুবা। টৈটং এলাকায় ত্রাণ বিতরণ করে কক্সবাজার জেলা পরিষদ। বিচ্ছিন্নভাবে কিছু ত্রাণ দিলেও তা অপর্যাপ্ত বলছেন ক্ষতিগ্রস্তরা। চকরিয়ার এবং পেকুয়া এবং মাতামুহুরীর বিভিন্ন বন্যা দুর্গত পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার কক্সবাজার জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করছি, এবং গতকালকে আমাদের একটা বিশুদ্ধ পানিবাহী গাড়ি ছিল, সেখানে হচ্ছে 6000 লিটার পানি ধারণ ক্ষমতা। আজকে আরেকটা গাড়ি এসেছে ডিপিএইচসির। আবার ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত 24 ঘন্টায় পাহাড় ধস ও বানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে 3 জনের। জুবাইর রিফাত, যমুনা নিউজ।
তবে ঘরবাড়ি থেকে পানি সরতে শুরু করেছে সাতকানিয়ায়। রাস্তাঘাট এখনও তলিয়ে আছে কয়েক ফুট পানির নিচে যদিও, এবং দুর্গত মানুষের এখন সবচেয়ে বড় সংকট খাবার পানি এবং বিশুদ্ধ পানি এবং খাবারের সংকট। বেসরকারি উদ্যোগে কিছু মিললেও সরকারি সহযোগিতা অপ্রতুল বলে অভিযোগ রয়েছে বানভাসীদের। সাতকানিয়া থেকে সহকর্মী রিয়াজ রায়হান জানাচ্ছেন বিস্তারিত। ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। টানের নৌকা আসার খবরে ঘর থেকে কোমর পানিতে নেমে আসেন পানিবন্দী মানুষ। গেল কয়েকদিনের পানিবন্দী জীবন থেকে কবে মুক্তি মিলবে সে প্রতীক্ষায় এসব দুর্গতরা। বন্যার মানে কি যে পরিস্থিতি বোঝেন নাই, মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। আমরা স্যার আর কেউ অনেক কিছু জানাই। সবখানেই পানি পানি আর পানি। যাদের বিল্ডিং দোতলা আছে বা তিনতলা তারা উপরে আছে, নিচেগুলো কি করবে? আর সব বাড়িতে ফাঁকা না। চলাচলের রাস্তায় এখনো নৌকা ছাড়া যাতায়াতের সুযোগ নেই, তবে অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা। এখন তো নামানোর পথ তো আছে, এখন তো বারণার আর কিছু নাই। মনিবাসীর মানুষ বেশি কষ্ট হয়। প্রতি বছর পানি লেগেছে 19 সাল 23 সাল বেশি প্রচুর পরিমাণ কষ্ট হয়, ভোগান্তি হয়, বাড়িঘর থেকে বাড়ি নিতে পারে। আর এখন চুলাঘর তুলাঘর আর সব কিছু পানির সাথে মিশে গিয়ে। এই দুর্যোগে ঘরে থাকার সুযোগ নেই যাদের, তাদের ভরসা আশ্রয়কেন্দ্র। কিন্তু সেখানেও একবার প্রবেশ করলে পানির কারণে আর বের হওয়ার সুযোগ নেই। নারী শিশুদের নিয়ে নিদারুণ কষ্টের জীবন কাটছে তাদের। যা ছিল ফার্নিচার ছিল, যা পালং খাট আলমারি ছিল, ওগুলো সব কিছু বার করতে পারি নাই। ছেলে কোনো ছেলে মেয়ে নিয়ে বাড়ি আইসি। গরু সব কিছু ক্ষতি হয়ে গিয়ে মরে গিয়ে বহুত, আর কিছু কে দোতলা যারা ডাঙ্গা খাই এর বাসা লেখি। প্রত্যন্ত এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। সাতকানিয়ার বানভাসী মানুষের অভিযোগ, কয়েকটি খাল ও জলাশয় ভরাট করে গড়ে উঠেছে ইট ভাটা সহ বিভিন্ন স্থাপনা। আর এই কারণেই প্রতি বর্ষায় পানিবন্দী হতে হয় লক্ষাধিক মানুষকে। এখন বর্তমানে ব্রিক পিলাররা ভরাট করে ফেলছে, যার কারণে আমরা পানিবন্দী হয়ে বারবার পানিবন্দী হইতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের খালটা একটু খনন করে দিলে আমাদের খুব উপকার হবে। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান স্থানীয়দের। এই এলাকায় বেশ কিছু খাল এবং জলাশয় রয়েছে যেগুলোর মধ্য দিয়ে উজান থেকে নেমে আসা পানি বা উজানের ঢল নেমে যাওয়ার সুযোগ ছিল। গেল কয়েক বছর ধরে সেসব জলাশয় বা খাল দখল দূষণে মেরে ফেলা হয়েছে। তাই স্থানীয়রা বলছেন, যদি সেগুলোকে আবার পুনরুদ্ধার করা না যায় তাহলে প্রতি বছর এমন পানিবন্দী জীবন নিয়মিত হয়ে যাবে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 5 দিন ধরে থমকে আছে পাহাড়ের জনজীবন। ভারী বর্ষণ অব্যাহত থাকায় রাঙামাটিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন উপজেলায় শত শত পরিবার পানিবন্দী। 5 দিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন তারা। বান্দরবানের বড় অংশ এখনও প্লাবিত। বৃষ্টি কমায় জেলা শহরের কিছু নিম্নাঞ্চল থেকে পানি নামলেও ব্রিগেড এলাকা, বেতার ও পুলিশ লাইনে এখনও রয়েছে জলাবদ্ধতা। নৌকায় চলাচল করছে মানুষ। লামা, আলীকদম, রোয়াংছড়ি, রুমা, থানচি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ির দীঘি নালায় মাইনী নদীর তীরবর্তী বেশ কয়েকটি স্থানে এখনও রয়েছে পানি। 1/2 পরিবার পানিবন্দী রয়েছে। রোববার বৃষ্টির কমায় কিছু এলাকা থেকে পানি নেমেছে। সাগর তীরের বাঁশখালী এখনও তলিয়ে আছে পানির নিচে। 5 দিন ধরে পানিবন্দী হাজার হাজার পরিবার। একে তো ঘরবাড়ি বিধ্বস্ত, তার উপর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ফলে নিরাপদ আশ্রয়ে ছুটছেন অনেকেই। অপর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। চলাচলের রাস্তা ডুবে প্রায় বুক সমান পানি। বিশুদ্ধ খাবার পানির খোঁজে বন্যার পানিতে 2 মাইল সাঁতরে ব্যর্থ হয়ে ফিরেছেন এই ব্যক্তি। মাথা গোজার একমাত্র ঘরটিও 4 দিন আগে বানের পানিতে ভেঙে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন। আমার বন্যার পানি আজকে 3 দিন, বন্যার পানি আসার সাথে সাথে আমার ঘর ফুটে গেছে। তা আল্লাহ বাঁচাইছে। আমরা কোনো মতে আমরা মাঠের তল থেকে বউ বাচ্চাকে নিয়ে উঠে, আমার পাশে একটা আমার ভাইয়ের পাক্কা করছিল, ওটাতে পানি উঠছে।
এই দম্পতির অবস্থাও করুন। বন্যায় ভেসে গেছে আসবাবপত্র, ঘরের ভেতরে হাঁটু সমান কাদা, বন্যার কারণে বন্ধ আয় উপার্জন। না খেয়ে পার করেছেন 3 দিন। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমরা এখানে পরশু দিন একটু কমছে, কালকে একটু কমছে, এখন আজকে আবার ডুবতেছে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করে। বানভাসী এসব মানুষের দুঃখ দুর্দশা কতটা তীব্র তা এই নারীর সাথে কথা বলে বোঝা যায়। তাদের পুরো ঘরের পেছনটা বন্যার পানিতে একেবারে ভেসে গেছে এবং তারা গত 6-7 দিন ধরে কোনো ত্রাণ সহযোগিতা পাননি, নেই তাদের কোনো রকম বিশুদ্ধ খাবার। এসব মানুষের কি হবে সেটাই এখন তাদের কাছে বেশ চিন্তার বিষয়। পাশাপাশি তারা বলছেন সরকারি সহযোগিতা প্রয়োজন বন্যা পরবর্তী তাদের দেখভালের। চট্টগ্রামের সমুদ্র উপকূলবর্তী বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া, গন্ডামারা, কাথারিয়া সহ প্রায় সব ইউনিয়নের প্রতিটি গ্রামের চিত্র এমন, যেদিকে চোখ যায় শুধু বন্যার পানি। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ সবই পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। আশপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় ঘরবাড়ি হারানো বানভাসী মানুষেরা সীমাহীন কষ্টে দিন পার করছেন। নিরুপায় হয়ে স্কুলের তালা ভেঙে আশ্রয় নিয়েছেন অনেকে, তবে সেখানেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মানুষে দুজনে দুই মুড়ি টুড়ি দিছিল, তার কই যাবো বাবা, এখনো জায়গা নেই। এই সরকারি স্কুল একটা তালা ভাঙ্গি সবাই ঢুকছে। এটা কি আশ্রয় কেন্দ্র আছে, খরচ যাই বাবা, এখন আত্মীয় স্বজন যে জায়গায় আশ্রয় লই। তবে প্রশাসনের দাবি প্রতিটি ইউনিয়নে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখন বিশেষ করে পশ্চিম বাঁশখালীর জলাবদ্ধতার কারণে, সুইচ গেট অ্যাভেলেবেল না থাকার কারণে, সুইচ গেট আবদ্ধ থাকার কারণে আমাদের জলাবদ্ধতা বেশি তৈরি হয়েছে। আমাদের 110টা আশ্রয় কেন্দ্রে 692 জন আশ্রয় নিয়েছে। প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা খবর রাখছি এবং বলছি তারা যাতে তাদের ঘরবাড়ি যে ভেঙে পড়েছে তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা আমরা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। মৌসুমী বায়ুর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে গাজীপুর, নরসিংদী সহ কয়েক জেলায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও কলকারখানায় পানি ঢোকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নরসিংদী শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানি। ভারী বৃষ্টিতে তলিয়েছে বিভিন্ন এলাকা। শহরের ডিসি রোড, সাটিরপাড়া, ভেলানগর সহ বিভিন্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি পানি ঢুকে পড়ে দোকানপাট, বাসাবাড়িতেও। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও ঠিকমতো পরিষ্কার না করায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা সমস্যা আছি, বড় বাসা টাসা সব কিছুর মধ্যে ডুবাই। পৌরসভা থেকে যদি ড্রেনটা পরিষ্কার করে অথবা ড্রেন যদি রাস্তাঘাট ভালো করে তাহলে তো আরো ভালোই হয়, এগুলো আমরা চাইতেছি। শহরের চৌওয়ালা এলাকায় অনেক ছোট বড় কারখানাতেও পানি ঢুকেছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। 95% মিল পানির নিচে এবং হিসাব করলে দেখা যাবে যে এখানে কোটি কোটি টাকার মানে ক্ষতি হয়ে গেছে। পানি ঢুকলে পরে যে আমার কাপড় নষ্ট হতেছে, মেশিন বন্ধ, আমার শ্রমিকরা কাজ করতে পারবো না, এটি বেশি সমস্যা। টানা বৃষ্টিতে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যায় পানিতে। যান চলাচল ব্যাহত হয়, চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। কোথাও কোথাও বাসাবাড়ি, দোকানপাট ও কারখানাতেও পানি ঢোকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা সমস্যা নিরসন না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। দীর্ঘদিন যাবত এই রোডটায় পানি, হালকা বৃষ্টি হলে পানি জমে, আমাদের দোকানে পানি ঢুকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, তো ড্রেন ব্যবস্থাটা একদম বাজে। একই চিত্র সাভারের বিভিন্ন এলাকাতেও। ঢাকা, আরিচা, আব্দুল্লাপুর, বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের কয়েকটি পয়েন্ট তলিয়ে যায় বৃষ্টির পানিতে। এছাড়া জিরাবো, জামগড়া, কবিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কয়েকদিনের টানা বর্ষণ আর স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে শুকচর, জাহাজমারা ও নলচিরা ইউনিয়নের বাসিন্দারা। এছাড়া জোয়ারের সময় নিঝুমদ্বীপ, ঢালচর, বয়ারচর সহ চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাও পানিতে তলিয়ে থাকছে।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জে ভেঙেছে গ্রামীণ সড়কের একাংশ। এতে যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জাহিদ হাসান, যমুনা নিউজ। অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৮ বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। আশ্রয় কেন্দ্রের নিরাপদ পরিবেশ, স্যানিটেশন ও বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানিয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। মুজিব বর্ষ পালন করতে গিয়ে ৯৮২,৯১,৭৪,০০০ টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে বলে জানিয়েছেন তিনি। আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। Now is that auspicious moment. The inauguration of Countdown is going to commence. শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত মুজিব বর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। Of the celebration of birth centenary. জেলা উপজেলায় নির্মাণ করা হয় শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি। সরকারি অফিসে করা হয় মুজিব কর্নার। ব্রোঞ্জ, তামা আর মার্বেল পাথরের মূর্তিও নির্মাণ করা হয়। রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ডও করা হয়েছিল সে সময়। মাননীয় মন্ত্রী, জাতীয় সংসদে প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী জানান, সে সময় সবগুলো মন্ত্রণালয় ও বিভাগ মিলে এসব করতে খরচ করেছে ৯৮২,৯১,৭৪,০০০ টাকা। সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট ৯৯,৮২,৯১,৭৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী আরও জানান, তৎকালীন প্রধানমন্ত্রীর ১ বছরের খাবার খরচ দেখানো হয়েছে ৩৫ কোটি টাকা। এছাড়া প্রধানমন্ত্রীর ১ বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা। আমরা যদি এইভাবে হিসাব দিতে থাকি, এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কত খরচ করবে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এইটার আসলে শুধুমাত্র একটি বিষয় তো না, অনেকগুলো বিষয় আছে। সবগুলোর বিষয়ে ক্রমান্বয়ে আমরা স্টক টেকিং করছি। পরবর্তীতে এটা কোনো সিদ্ধান্ত গৃহীত হবে ভবিষ্যতে, আমি নিশ্চিত। প্রশ্নোত্তরে মন্ত্রী আরও বলেন, করের আওতায় না আসা কোম্পানিগুলোর সাধ্যের মধ্যে এলাকা ভিত্তিক ফ্ল্যাট রেট ঠিক করছে সরকার। এছাড়াও শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে এসেছে বলেও সংসদকে জানান তিনি। বলেন, শেয়ার বাজারে আরো বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ২ দফা জানাজা শেষে সংসদ ভবন প্রাঙ্গণে সমাহিত করা হয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি পয়েন্ট অফ অর্ডারে দুটো কথা বলতে চাই। সাবেক স্পিকার ও বর্ষিয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবর দিয়েই শুরু হয় রবিবার সকাল। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। জ্যেষ্ঠ এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক অঙ্গনে। বাদজোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন নিহতের স্বজন সহকর্মীরা। ওনার জীবনে চলার পথে যে কেউকে উনি যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন, কেউ যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমরা
পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আন্তরিকভাবে তাদের ক্ষমা প্রার্থনা করছি। বিকেলে মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনে। বৈরী আবহাওয়ার কারণে টানেলে পড়ানো হয় জানাজার নামাজ। প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যরা এতে অংশ নেন। এই সংসদকে তিনি স্পিকার হিসেবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। শত্রুমিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রী। পরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে সংসদ প্রাঙ্গণে সমাহিত করা হয় জ্যেষ্ঠ এই রাজনীতিবিদকে। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার 1931 সালের 1 ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে উচ্চতর ডিগ্রির পর LLB পাশ করেন তিনি। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল লাভ করেন। আইনজীবী হিসেবে শুরু করেন কর্মজীবন। 1945 সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও মাওলানা ভাসানীর সহচর ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। 2 দফায় জাতীয় সংসদের স্পিকার ও 2 বার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আমৃত্যু বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘকে দিয়ে করানোর সিদ্ধান্ত ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতিসংঘের নিরপেক্ষ তদন্তের কারণেই এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব ও ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই পরবর্তী বাংলাদেশে জবাবদিহি, ন্যায় বিচার ও ক্ষত নিরাময় শীর্ষক আলোচনা সভা। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আমন্ত্রিত অতিথিরা। ইউএনএর যে নিউট্রালি তারা কাজগুলো করেছে, 127 পৃষ্ঠার যে একটা রিপোর্ট করেছে, ইট ইজ এনাফ। কারো কোনো চিন্তা নাই এইটা যে এত ভয়াবহ একটা রিপোর্ট, এবং এটাকে কেউ তো প্রশ্ন মানে পৃথিবীর কেউ শক্তি এসে এটাকে কোশ্চেন করতে পারবে না। জুলাই জাদুঘর যদি প্রপার প্রফেশনাল লোকজনের হাতে দেওয়া যায়, এই জাদুঘর বাংলাদেশের রাজনীতি না শুধু বাংলাদেশের কালচারাল ডিসকোর্সও সেট করবে বলে আমার বিশ্বাস, এবং এটার সে পাওয়ার আছে। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অতীতে বারবার স্বৈরাচার জন্ম দিয়েছে, তাই এবার আর কোনো ধরনের আপোষ নয়, দায়ীদের বিচারের মুখোমুখি করতেই হবে। পাশাপাশি জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তারা। এতগুলি বছর ধরে যে অন্যায় হয়েছে সেটার কারণে আমাদের আদালত ধ্বংস করা হয়েছে, আমাদের প্রশাসন ধ্বংস করা হয়েছে, আমাদের মিলিটারি ধ্বংস করা হয়েছে, পুলিশ ধ্বংস করা হয়েছে, কিন্তু আমি সত্যিই মনে করি সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার ধ্বংস। জুয়ে আন্দোলনে যেভাবে মাঠে নেমেছিলাম, সে আরো একবার নামার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। কেউ ডাক দেওয়ার সময় পাক আর না পাক, হয়তো আরো একবার মাঠে নামা ছাড়া এই জুলাইয়ের বাস্তবায়ন আমরা দেখতে পারবো না। সেই দিনের জন্য এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ন্যায় বিচার, জবাবদিহি ও মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে জুলাই আন্দোলনের প্রত্যাশা পূরণ হবে না বলে মন্তব্য করেন আলোচকরা। তারা এখনো বলছে জুলাইকে ঝুলাই, তারা ঝুলাবে আমাদেরকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
বস্ত্র ও তৈরি পোশাক খাতের রফতানি বাড়াতে নগদ সহায়তা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। 2026-27 অর্থ বছরে রফতানির বিপরীতে 1.5% পরিবর্তে 5% প্রণোদনা পাবেন পোশাক শিল্প মালিকরা। রোববার বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পাঠানো এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই সুবিধা পেতে রফতানিকারকদের কিছু শর্ত পূরণ করতে হবে। দেশীয় উৎস থেকে কাঁচামাল যেমন সুতা ও কাপড় সংগ্রহ করতে হবে। প্রণোদনার আবেদনের সাথে এর প্রমাণপত্রও দিতে হবে উদ্যোক্তাদের। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ 1। শুধু রাস্তাই নয়, অনেক বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। কয়েকদিন ধরে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রয়েছেন বাসিন্দারা। 3 দিনের টানা বৃষ্টির পর নিকুঞ্জ 1 আবাসিক এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে এলাকার প্রায় সব সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি ও ভবনের বেসমেন্টেও পানি ঢুকে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি ভবনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নিকুঞ্জ 1 এলাকার ভেতর দিয়ে থাকা একটি মাত্র পাইপলাইন দিয়ে জামতলা, টানপাড়া, পশ্চিমপাড়া এবং আর্মি গলফ ক্লাব এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন করা হয়। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বছরের পর বছর একই সমস্যায় ভুগলেও মিলছে না স্থায়ী সমাধান। তাদের দাবি, নতুন ড্রেনেজ পাইপলাইন নির্মাণ, পুরনো ড্রেন সংস্কার, ড্রেনের গভীরতা বাড়ানো এবং রাস্তাগুলো উঁচু করা হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। তাই দ্রুত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং কার্যকর পদক্ষেপ নেয়ার। হরিণ শিকারীদের ফাঁদে আটকে আহত বাঘিনীকে 6 মাস চিকিৎসা দিয়ে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে সুন্দরবনের আন্ধারমানিক টহল ফাঁড়ির আন্দারিয়া খাল এলাকায় বাঘিনীকে ছাড়া হয়। এর আগে তার বিচরণ ক্ষেত্র চিহ্নিত করে রাখা হয়। এ সময় সেখানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেছেন, সুন্দরবন দেশের সম্পদ, জীববৈচিত্র্য রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বন্যপ্রাণী হত্যা, পাচার ও বনদস্যু দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এর আগে গত 4 জানুয়ারি চাঁদপাই রেঞ্জের সরকির খাল এলাকা থেকে ফাঁদে আটকা পড়া এই বাঘিনীকে উদ্ধার করে বন বিভাগ। মানুষ যদি নৈতিকভাবে যদি দায়বদ্ধ না হয়, তাহলে অনেক কিছু করা সম্ভব হচ্ছে না আমাদের জন্য। তো আমরা মনে করি আমরা দুটোই করব, একদিকে আইনের কঠোর প্রয়োগ, আরেকদিকে সামাজিক সচেতনতা বৃদ্ধি। আমাদের নিজস্ব সক্ষমতা এবং রিজিওনাল সক্ষমতাগুলো আমরা কিন্তু হায়ার করে আমরা কিন্তু এই ধরনের একটি সফলতার একটি টাইগার রিলিজের সফল দিনটি আজকে আমরা দেখলাম। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরান। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে সিদ্ধান্ত, জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড IRGC। রোববার হরমুজ প্রণালীতে আরও একটি জাহাজে হামলার কথাও জানিয়েছে তেহরান। দাবি, অনুমোদনহীন রুটে যাওয়ার চেষ্টা করছিল নৌযানটি। এর আগে শনিবার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের অভিযোগ, আগুন লেগে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাগরে আটকা পড়ে নৌযানটি। এ ঘটনায় নিখোঁজ একজন ক্রু। তেহরানের দাবি, নির্দেশ অমান্য করে ওমানের দিকে অগ্রসর হচ্ছিল জাহাজটি, তাই সতর্কতামূলক গুলি ছুড়েছে তারা। হরমুজে অন্যায্য রুট তৈরি করে নৌযানগুলোকে সেটি ব্যবহারে উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ রয়েছে ইরানের। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।